স্থাপনা নির্মাণের সময় কৃষি জমি ও জলাধার রক্ষায় প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রকৌশলীদের সংগঠন আইইবির ৫৯তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় গবেষণাগারের মাধ্যমে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সকলের মঙ্গল কামনা। শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর ৫৯তম কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা করছি। এ সময় বিগত দিনে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা আমাদের কৃষি জমি সংরক্ষণ করেও শিল্পায়নটা যাতে দ্রুত হয় এবং বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগ যাতে হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা ১০০টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছি। ঢাকা সহ সারা দেশে জলাধার সংরক্ষণ ও কৃষি জমি রক্ষার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যোগাযোগ ব্যবস্থায় সড়কপথের পাশাপাশি রেল ও নৌপথ সচল রাখার কথাও বলেন তিনি। আমরা শুধু সড়কের উপরে নির্ভরশীল থাকতে চাই না, যে জন্য আমি রেলওয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছি এবং সমগ্র বাংলাদেশে একটা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। আমরা যদি নদীগুলি ড্রেজিং করতে পারি আমরা প্রচুর জমি উত্তোলন করতে পারবো, আমরা ল্যান্ড রিক্লামেশন করতে পারবো, সেগুলি আমাদের ইন্ডাস্ট্রির জন্য তৈরি করতে পারবো, কৃষির জন্য ব্যবহার করতে পারবো, বসবাসের জন্য ব্যবহার করতে পারবো, অনেক কাজে আমরা লাগাতে পারবো। বাংলাদেশকে আরো এগিয়ে নিতে সরকারের নেওয়া ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথাও বলেন শেখ হাসিনা। এ সময় গবেষণার মাধ্যমে উন্নয়ন কৌশল খুঁজে বের করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন সারা বিশ্বেই দৃশ্যমান এবং অনেকেই বিস্মিত হয়ে থাকেন যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে বাংলাদেশকে আমরা এত দ্রুত উন্নতি করতে পারলাম। এক্ষেত্রে আমার বক্তব্য খুবই স্পষ্ট একটাই, সেটা হলো এখানে কোনো কিছু লাগে না। একটা জিনিসই আমরা মনে করি যে একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে, বিশেষ করে মানুষের কাছে দেয়া আমাদের যে ওয়াদা সেটা রক্ষা করা, আর সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে আইটি সেক্টরকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সম্মেলন সার্বজনীন সাফল্য কামনা করি। জয় বাংলা। সিটি ও উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ঐক্যফ্রন্ট ধ্বংসের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোট পড়েছে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে ধানমন্ডিতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সমর্থক ছিলেন, অন্য কোনো দল। এ সময় উত্তর সিটির উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের প্রার্থী আরো সক্রিয় থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। আমার মনে হয় তারা যেভাবে অঙ্গীকার করেছে একটা স্ট্রং অপোজিশনের রোল তারা প্লে, এই অঙ্গীকারটা তাদের সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তার কোনো প্রতিফলন নেই। এদিকে একই স্থানে আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশে অনুষ্ঠিত উপনির্বাচনে ভোটার উপস্থিতি অপেক্ষা ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি ভোট পড়েছে। ৩১% বেশি যে ভোটার উপস্থিতি হয়েছে, এটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে উপনির্বাচন হিসাবে এটি একটি ভালো ভোটার উপস্থিতি, সন্তোষজনক উপস্থিতি। ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বলেও এ সময় অভিযোগ করেন তথ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় তারা সত্য প্রকাশে আপোষহীন এই স্লোগানে উদ্বোধন হলো জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে এই পত্রিকাটির উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এনামুল হক এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমও জোরালো ভূমিকা রাখছে। এ সময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরও আহ্বান জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন, দুইটি জায়গায় তিনি জিরো টলারেন্সের কথা বলেছেন এবং বলেছিলেন। প্রথমটা বলেছিলেন জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে। এদেশের মিডিয়াও আমাদেরকে, যেমন এদেশের জনগণ, এদেশের নিরাপত্তা বাহিনী যেমন কাজ করছে, এদেশের মিডিয়াও কিন্তু
ঠিক তেমনভাবে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলে আমরা এই ভয়ঙ্কর জঙ্গি ভয়ঙ্কর সন্ত্রাসকে আমরা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। আজ 2 মার্চ 1971 সালের এই দিনেই তৎকালীন পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সেদিন সাড়া দিয়েছিল আমজনতা। বিশ্লেষকরা বলছেন, সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। ফলে আরও এক ধাপ এগিয়ে যায় স্বাধীনতা আন্দোলনের। পতাকা ব্যবহারের ইতিহাস প্রায় 4000 বছরের। পতাকার উদ্ভব হয় মূলত যুদ্ধক্ষেত্রে পক্ষ বিপক্ষকে চিহ্নিত করার প্রতীক হিসেবে। 18 শতকে দেশে দেশে যখন জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, তখন থেকে জাতি গোষ্ঠীকে চিহ্নিত করার জন্য রাষ্ট্রীয় পতাকার ব্যবহার শুরু হয়। 2 মার্চ ছাড়া আধুনিক রাষ্ট্রের ইতিহাসে পতাকা উত্তোলন করে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধের নির্দেশনা প্রদানের আর কোনো তথ্য নেই। 2 মার্চ রাষ্ট্র আর সশস্ত্র সংগ্রাম এবং মুক্তির সংগ্রামের এক বিরল ঘটনা। আজ সেই 2 মার্চ পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ নির্যাতন থেকে মুক্তি পেতে আনুষ্ঠানিকভাবে পাশ করা হয় স্বাধীনতার প্রস্তাব। প্রস্তুতি শুরু হয় সশস্ত্র সংগ্রামের। কারফিউ ভেঙে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্র জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রবের নেতৃত্বে ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যের। অকুতোভয় ছাত্র জনতা পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা ষড়যন্ত্র উপেক্ষা করে জানিয়ে দেয় বাঙালিরা তাদের কাছে মাথা নত করবেন। সেদিনের পতাকা উত্তোলন এগিয়ে নেয় স্বাধীনতা সংগ্রাম। তারই ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের গৌরব আর অহংকারের লাল সবুজ পতাকা। আমাকে দিয়েছে লাল সবুজের পতাকা। মেয়র নির্বাচিত হওয়ার পর সকালে রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে প্রথম সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা সিটি কর্পোরেশন উপনির্বাচনের সাথে এ সময় আগামী 1 বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা, 1, 2 পরিবেশ দূষণ রোধ করা, 3 মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা, সকল প্রকার কর ও সকল লেনদেন ডিজিটাইজ ও অটোমেশন করা। জনগণকে সাথে নিয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সম্পন্ন করার পাশাপাশি পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলা হবে বলে জানান মেয়র। সরু রাস্তা থেকে আমরা বড় রাস্তা যদি নিতে পারি, এখানে আমরা ফুটপাথ করতে পারি, আমরা সাইকেল লেন করতে পারি, কারণ সবাই আমরা কিন্তু চাই, ওখানে কিন্তু বাচ্চারা সাইকেল চালাতে চাচ্ছে, ঢাকাতে যারা থাকে ওরাও কিন্তু চাচ্ছে। আমাদের বিশ্বাস ইনশাল্লাহ সুন্দরভাবে একটি নগরী করতে পারবো। ঢাকা উত্তরের নতুন 18টি আসনকে বাসযোগ্য করে গড়ে তোলারও আশ্বাস দেন আতিকুল ইসলাম। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা।